আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার দিকে এই মুহূর্তে নজর দিলে মনে হবে আজকালের মধ্যেই বুঝি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে চলেছে। 24 জুলাই অভ্যুত্থানের সময় যে তীব্র ভারত বিরোধিতা দেখেছিলাম, সেই বিরোধিতা একটু কমে আসছিল, কিন্তু হঠাৎই আবার তীব্র গতিতে বাড়তে শুরু করেছে। শুরু হয়েছে যুদ্ধের হুঙ্কার, হাম কিসি সে কম নেই, ভারতীয় প্রভুত্ববাদ নিপাত যাক। যুদ্ধের হুঙ্কার ভারতের সোশ্যাল মিডিয়াতেও যে নেই তা নয়। এখানে হুঙ্কার, ওদের একটু শিক্ষা দাও, দরকারে 3 টুকরো করে দাও বাংলাদেশ। ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুদ্ধ কখনো যুদ্ধ নয়, ওটা ওটা ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। তবে সোশ্যাল মিডিয়া থেকে হদিশ পাওয়া যায় পাবলিক সেন্টিমেন্টের, আর সেই সেন্টিমেন্ট দেখে বলাই যায় পরিস্থিতি ভালো হওয়া নয়। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এমন একটি সময় আজ এসেছে যখন অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। সময় বলবে কোন প্রশ্নের কি উত্তর, কিন্তু প্রশ্নগুলোই যে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশ সম্পর্ক কি শুধুই একটি সাময়িক কূটনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, নাকি আমরা এমন এক ভূরাজনৈতিক পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি যার প্রভাব আগামী 20-30 বছর ধরে সমগ্র দক্ষিণ এশিয়া বহন করবে? আজকের আলোচনায় আমরা কোনো আবেগ নয়, কোনো প্রচার নয়, বরং কৌশলগত বাস্তবতার আলোকে একটি কঠিন প্রশ্নের উত্তর খুঁজব। ভারত কি সত্যিই বাংলাদেশের বিরুদ্ধে চরম কোনো পদক্ষেপের কথা ভাবতে পারে? আরও স্পষ্ট করে বলি, যুদ্ধের কথা কি ভাবছে ভারত কিংবা বাংলাদেশ? প্রথমে দেখা যাক কেন উঠছে কথা। দেখা যাক সম্পর্কের অবনতির গতি কেন এত দ্রুত। কূটনীতিতে মতপার্থক্য নতুন কিছু নয়। ভারত ও বাংলাদেশের মধ্যেও অতীতে বহুবার উত্তেজনা দেখা গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতির বিশেষত্ব হলো এবার উত্তেজনা শুধু সরকার বনাম সরকার নয়, এটি ক্রমশ পরিণত হচ্ছে রাষ্ট্র বনাম রাষ্ট্রের অবিশ্বাসে। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিরুদ্ধে প্রকাশ্য বিক্ষোভ, অমিত শাহ শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ গতকালই হয়েছে ঢাকায়। ভারতীয় হাই কমিশন ঘিরে বিক্ষোভ, হাই কমিশনের ইট খুলে নেওয়ার হুমকি, সামাজিক মাধ্যমে ভারত বিরোধী প্রচার, গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠন কিংবা গজওয়াতুল হিন্দ, এসব ঘটনাকে দিল্লি নিছক আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে না। ভারতের নিরাপত্তা মহলের কাছে এগুলো একটি বৃহত্তর প্রবণতার অংশ, আর সেই প্রবণতা হলো বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ভারত বিরোধিতার ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিকীকরণ। ক্রমশই বাড়ছে এটা। দিল্লির সবচেয়ে বড় উদ্বেগ, ভারতের সমস্যা বাংলাদেশ শক্তিশালী হচ্ছে বলে নয়। ভারতের সমস্যা হলো বাংলাদেশ যদি এমন এক ভূরাজনৈতিক অক্ষে চলে যায় যা সরাসরি ভারতের নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান নেয়, সেটা চিন্তার। আজ দিল্লির নীতি নির্ধারকদের সবচেয়ে বড় উদ্বেগ 3টি জায়গায়। প্রথমত, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা; দ্বিতীয়ত, বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব; তৃতীয়ত, ইসলামী উগ্রপন্থার পুনরুত্থান নিয়ে আশঙ্কা। দিল্লির কাছে এই 3টি বিষয় কিন্তু আলাদা নয়, বরং একটাই নিরাপত্তা সমীকরণের অংশ। এগুলো সবচেয়ে বড় দুশ্চিন্তা
চীন ফ্যাক্টর। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীন কি বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে যুদ্ধে যাবে? বাস্তবতা বলছে না। চীনের ব্যবসা, বিনিয়োগ, কয়েকশো বিলিয়ন ডলার ব্যবসা তাদের ভারতের সাথে। বিনিয়োগ এবং অর্থনৈতিক স্বার্থ চীনের ভারতের সঙ্গে বহু বহু বিলিয়ন ডলারের। চীন ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে ঠিকই, কিন্তু একই সঙ্গে বিশাল বাজার হিসেবেও দেখে। ফলে বেইজিং বাংলাদেশের জন্য সরাসরি সামরিক সংঘর্ষে জড়াবে এমন সম্ভাবনা অত্যন্ত কম, নেই বললেই হয়। তবে চীন যা করতে পারে সেটা হলো কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অবস্থান, এর বেশি নয়। পাকিস্তান কি যুদ্ধ করবে? সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করেন বাংলাদেশে কোনো সংঘাত শুরু হলে পাকিস্তান পশ্চিম সীমান্তে যুদ্ধ ঘোষণা করবে একই সঙ্গে। কিন্তু বাস্তবতা কি? পাকিস্তানের অর্থনীতি আজ ভীষণ রকমের গভীর চাপে। অধিকৃত কাশ্মীর, বালুচিস্তান বেরিয়ে যাওয়ার মুখে। বিদেশি ঋণ, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা চূড়ান্ত। সব মিলিয়ে ইসলামাবাদের নিজের ঘরই আজ বিপর্যস্ত। এ অবস্থায় ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা পাকিস্তানের জন্য অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দিতে পারে, বাংলাদেশকে এগিয়ে দিতে পারে, বক্তব্য দিতে পারে, কূটনৈতিক প্রচার চালাতে পারে, কিন্তু সরাসরি যুদ্ধ এটা নিশ্চিত ধরে নেওয়াটা খুবই কঠিন। পরাশক্তিদের খবর কি? রাশিয়া কোথায়? রাশিয়া কি ভারতের বিরুদ্ধে যাবে? সম্ভাবনা শুধু অত্যন্ত কম নয়, সম্ভাবনা নেই। দশকের পর দশক ধরে ভারত রাশিয়া সম্পর্ক কৌশলগত সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে। আজও ভারতের অস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ রুশ প্রযুক্তি নির্ভর। ফলে মস্কো ভারতের দিকে ঝুঁকে থাকবে, কিংবা বড়জোর নিরপেক্ষ থাকার চেষ্টা করবে, তার বেশি নয়। আরেক পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধের ঘা আগে শুকিয়ে নিক আমেরিকা। সবচেয়ে বড় কথা, চীন ভারত এই দুটো দেশকেই শত্রু করবে না আমেরিকা। ভারতের চেয়ে চীন তাদের বড় শত্রু। তাহলে ভারতের সামনে কি সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের সাথে হিসাব মিটিয়ে নেয়ার? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি চীন সরাসরি না আসে, পাকিস্তান যদি যুদ্ধে না নামে, রাশিয়া নিরপেক্ষ থাকে, আর আমেরিকা ইরান যুদ্ধের ঘা শুকোতে ব্যস্ত থাকে, তাহলে কি ভারত মনে করতে পারে যে এই মুহূর্তে তার কৌশলগত স্বাধীনতা সবচেয়ে বেশি? অতএব মিটিয়ে নাও হিসাব নিকাশ বাংলাদেশের সঙ্গে। এটাই আজকের সবচেয়ে বড় বিতর্ক। অনেক ভারতীয় কৌশলবিদ, যেমন কয়েকদিন আগে আপনাদেরকে একটি এপিসোডে আমি বলেছি ভারত কার্নাডের কথা। ভারত কার্নাড তিনি বলেছেন চট্টগ্রাম নয়, তিনি বলেছেন রংপুর দখল করে নাও। এবং তিনি শুধু নয়, আরও অনেক কৌশলবিদ ভারতীয়, তারা মনে করেন ভারতের বিরুদ্ধে যে কোনো দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকি একেবারে শুরুতেই থামিয়ে দেওয়া উচিত, চরম ব্যবস্থা নেওয়া উচিত, বিশেষ করে যদি সেই হুমকি ভারতের পূর্ব সীমান্তে তৈরি হয়, চিকেন স্নেক। কিন্তু চরম পদক্ষেপ বলতে কি বোঝায়? শুধুই কি যুদ্ধ? এখানে একটি ভুল ধারণা ভাঙা দরকার। চরম পদক্ষেপ মানেই যুদ্ধ নয়। ভারতের হাতে আরও বহু উপায় আছে, যেমন বাংলাদেশি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেয়া, এই একটাতেই অনেক কাজ হয়ে যাবে। এছাড়া আছে গঙ্গা ও তিস্তার জল নিয়ে চুক্তি না করা, সীমান্ত আরও কঠোর করা, বাণিজ্যিক সুবিধা আরও কমিয়ে দেয়া,
ট্রানজিট ব্যবস্থায় একেবারে আটকে দেয়া, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা, গোয়েন্দা তৎপরতা বাড়ানো। দেখুন, কয়েকদিন আগে নেপাল থেকে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ ভারত আনা নিষেধ করে দিয়েছে। ভারত তার গ্রিড দিয়ে তার উপর দিয়ে যেতে দেবে না। নেপাল থেকে 40 মেগাওয়াট একটা বিদ্যুৎ আসে, সেটা যদি আজকে ভারত বন্ধ করে দেয়, হয়ে গেল বাংলাদেশে। যদি আদানির এখান থেকে ভারত বিদ্যুৎ বন্ধ করে দেয়, ত্রিপুরা উত্তর পূর্ব ভারত থেকে যে বিদ্যুৎগুলো যাচ্ছে বাংলাদেশে সেগুলো যদি বন্ধ করে দেয়, তাতেই কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে ব্যবস্থাগুলো, এগুলো যুদ্ধের চেয়ে অনেক কম খরচে কিন্তু অনেক বেশি কার্যকর হতে পারে। কিন্তু সামরিক বিকল্প কি একেবারে নেই ভারতের সামনে? দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক সত্যি আছে, সেটা হলো কোনো বড় শক্তি কখনোই কোনো বিকল্প পুরোপুরি বাদ দিয়ে দেয় না। ইউক্রেনের ক্ষেত্রে কি রাশিয়া বাদ দিয়েছে? দেয়নি। ইরানের ক্ষেত্রে কি আমেরিকা বাদ দিয়েছিল? দেয়নি। আরও বহু বহু উদাহরণ আছে। সামরিক বিকল্প তাই ভারতের টেবিলে থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ভারতের প্রথম পছন্দ? না, এটা হচ্ছে ভারতের শেষতম বিকল্প। কারণ যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা সহজ নয়। আর যুদ্ধের পরে কি হবে সেই প্রশ্নের উত্তর আরও বেশি কঠিন। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ তাহলে কোথায়? অনেকে মনে করেন বিপদ মানে শুধু যুদ্ধ। আমি কিন্তু তা মনে করি না। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ হতে পারে নদী জলের চাপ, ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক চাপ, বিনিয়োগ হ্রাস করা, আন্তর্জাতিক আস্থার সংকট, সীমান্ত সম্পর্কের অবনতি, ব্যবসার অবনতি। এই ক্ষতিগুলো অনেক সময় যুদ্ধের ক্ষতির চেয়েও দীর্ঘস্থায়ী হয়। ভবিষ্যতের ছবি তাহলে কি? আমার সামনে আমি যেটা দেখতে পাচ্ছি, 3টি সম্ভাব্য দৃশ্যপট আছে। দৃশ্যপট 1, সম্পর্ক খারাপ হবে ভারত বাংলাদেশের, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এভাবেই চলতে থাকবে। দৃশ্যপট 2, ভারত ধাপে ধাপে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াবে। বাংলাদেশ পাল্টা চীন পাকিস্তানের দিকে আরও ঝুঁকবে, আবহাওয়া গরম হবে, হতেই থাকবে। দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদে শীতলতম হয়ে যাবে। আর দৃশ্যপট 3, কোনো বড় সীমান্ত ঘটনা বা নিরাপত্তা সংকট হঠাৎ পরিস্থিতিকে বিস্ফোরক করে তুলতে পারে, যেমন এখন চলছে সীমান্তে। এটাই সবচেয়ে সম্ভাব্য, কিন্তু সবচেয়ে বিপজ্জনক। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? প্রশ্ন এটা নয় যে ভারত বাংলাদেশে যুদ্ধ করবে কি না। প্রশ্ন এটাই যে দুই দেশের মধ্যে যে অবিশ্বাস দ্রুত বাড়ছে, তা কোথায় গিয়ে থামবে শেষ পর্যন্ত। ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধ অনেক সময় বন্দুকের ট্রিগার টানার আগেই শুরু হয়ে যায়, অনেক আগে শুরু হয়ে যায়। প্রথমে ভেঙে যায় বিশ্বাস, তারপর যোগাযোগ, তারপর সহযোগিতা, আর শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার এই দুই দেশ, ভারত এবং বাংলাদেশ, কি সেই পথে হাঁটছে, নাকি এখনো ফিরে আসার সুযোগ আছে? এই প্রশ্নের উত্তরই আগামী দশকের ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ধারণ করবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর ঘটনা বা তথ্য নিয়ে কথা বলতে এসেছি। হামাসের খোঁজে ইসরায়েল, এবার কি বাংলাদেশ নিশানা? আমি সাম্প্রতিক সময়ে এমন একটি তথ্য সামনে আসা এখানে একটু অবাক হয়ে গিয়েছে যে ইসরায়েল বলছে যে বাংলাদেশে হামাসের অস্তিত্ব আছে, পাকিস্তানের সাথে বাংলাদেশকে ট্যাগ করছে। যে বাংলাদেশের ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিংবা পাকিস্তানেরও
ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু তারা নতুন করে এখন তালাশ করছে যে বাংলাদেশে হামাসের অস্তিত্ব আছে। এটি কিন্তু কঠিন অ্যালার্মিং। বাংলাদেশ কি এবার হুমকিতে পড়তে যাচ্ছে? আমরা সেটি এই মুহূর্তের আলাপে বিশ্লেষণ করবার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের আগুন কি এবার দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়তে যাচ্ছে? গাজা লেবানন ছেড়ে ইসরায়েলের গোয়েন্দা নজরদারি কি এবার সরাসরি বাংলাদেশ আর পাকিস্তানের ওপর? সম্প্রতি ভারতের দিল্লিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজ আর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন, যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। তার দাবি, বাংলাদেশ এবং পাকিস্তানে নাকি বিস্তার ঘটছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেটওয়ার্কের। কিন্তু হঠাৎ কেন ইসরায়েল বাংলাদেশে হামাস খুঁজছে? এর পেছনে কি বড় কোনো ভূ রাজনৈতিক চাল রয়েছে, নাকি এটা বাংলাদেশে কোনো আগ্রাসন বা বড় সড়ো আন্তর্জাতিক ষড়যন্ত্রের আগাম ইঙ্গিত? শুরুতেই আসা যাক পাকিস্তানের ভূমিকায়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান নিজেকে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি কূটনৈতিক সেতু বা মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ইসলামাবাদ দেখাতে চাইছে যে তারা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় একটি বড় অংশীজন বা স্টেক হোল্ডার। কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরায়েল পাকিস্তানকে বিন্দুমাত্র বিশ্বাস করে না। আজারের ভাষায়, কিছু দেশ মনে করে শান্তি মানে এমন এক পরিস্থিতি তৈরি করা যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না। অর্থাৎ পাকিস্তানের এই কূটনৈতিক শান্তির প্রস্তাবকে ইসরায়েল দেখছে চরম সন্দেহ এবং সতর্কতার সাথে। শুধু পাকিস্তান নয়, আঞ্চলিক রাজনীতিতে কাতারের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ইসরায়েলি দূত। সাম্প্রতিক সময়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি, এই চুক্তির মূল সমঝোতাকারী পাকিস্তান, এর সাথে আছে কাতার এবং চীন, রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পেছনে নেপথ্যে ভূমিকা পালন করেছে, কিন্তু ইসরায়েল এটিকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি। এবার আসা যাক সবচেয়ে সংবেদনশীল এবং বিস্ফোরক অংশে। রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন, 2023 সালের 7ই অক্টোবরের ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখছে। তিনি স্বীকার করেছেন যে তাদের কাছে থাকা কিছু তথ্য সাধারণ বা পাবলিক সোর্সের, কিন্তু একই সাথে তিনি এক রহস্যময় ইঙ্গিত দিয়ে বলেছেন, এর বাইরেও এমন অনেক গোপন কার্যক্রম চলছে যা এখনো জনসাধারণের চোখের আড়ালে। আজারের দাবি, দক্ষিণ এশিয়ার চরমপন্থী সংগঠনগুলো 7ই অক্টোবরের হামলাকে একটি মডেল বা আদর্শ হিসেবে দেখছে এবং তারা এই অঞ্চলের অন্য কোথাও একই ধরনের বড় কোনো অপারেশন বা হামলা চালানোর ছক করছে। ইসরায়েলি রাষ্ট্রদূত এখানে থেমে থাকেননি। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের এই কথিত বিস্তারের ব্যাপারে তারা ভারতীয় কর্তৃপক্ষের সাথে গভীর উদ্বেগ শেয়ার করেছেন। তিনি নিজে ব্যক্তিগতভাবে ভারতের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে ব্রিফিং এবং আলোচনাকে উৎসাহিত করেছেন। কেন ইসরায়েল ভারতকে এই বিষয়ে টেনে আনছে? কারণ ভারত দীর্ঘ সময় ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে সোচ্চার। ইসরায়েল মূলত ভারতের এই স্পর্শকাতর জায়গায় আঘাত করে দক্ষিণ এশিয়ায় নিজেদের একটি শক্ত নিরাপদ বলয় এবং জোরালো ন্যারেটিভ তৈরি করতে চাইছে। তবে ভারতের অবস্থান এখানে অত্যন্ত ভারসাম্যপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময় কূটনীতি এবং আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের কথা বলে আসছেন। ভারত একদিকে যেমন ইসরায়েলের কৌশলগত বন্ধু, অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলোর সাথেও দিল্লির সম্পর্ক অত্যন্ত চমৎকার। ফলে ইসরায়েলের এই দাবিতে ভারত এখনই কোনো চরম প্রতিক্রিয়া দেখাবে বলে মনে হয় না। রাষ্ট্রদূত আজার পাকিস্তানের এস্টাবলিশমেন্ট বা শাসন ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি অ্যান্টি সেমিটিক বা ইহুদি বিদ্বেষী ন্যারেটিভ ছড়ানোর অভিযোগ তুলেছেন। তার মতে, পাকিস্তানি কর্মকর্তাদের বিভিন্ন মন্তব্য প্রমাণ করে যে ইসরায়েল এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি ইসলামাবাদের দৃষ্টিভঙ্গির কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। এই ধরনের বক্তব্য ও মানসিকতা বজায় থাকলে পাকিস্তানের কোনো কূটনৈতিক আশ্বাসই বিশ্বাসযোগ্য নয় বলে মনে করে তেল আবিব। আমরা প্রশ্ন করতে চাই, ইসরায়েল বাংলাদেশে হামাস খুঁজছে কেন? আর এরপরে ইসরায়েলি হামলা কি তবে বাংলাদেশে?
প্রথমত, ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশে ইসরায়েলের সরাসরি কোনো সামরিক হামলা বা বিমান হামলার সম্ভাবনা প্রায় শূন্য। ঢাকা থেকে তেল আবিবের দূরত্ব প্রায় 5,500 কিলোমিটার। গাজা বা লেবাননের মতো পরিস্থিতি বাংলাদেশে হওয়ার কোনো সামরিক বা যৌক্তিক ভিত্তি নেই। তবে ইসরায়েল কেন এই দাবি করছে, এর পেছনে রয়েছে 3টি বড় কূটনৈতিক ও কৌশলগত কারণ। এক, আন্তর্জাতিক চাপ সৃষ্টি। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক মঞ্চে জোরালো অবস্থান নিয়ে আসছে। ইসরায়েল হামাস লিঙ্কের অভিযোগ তুলে মূলত আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এবং এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। 2, ভূ রাজনৈতিক চাল। বাংলাদেশ এবং ভারতের দর্শকদের জন্য এটি বোঝা জরুরি যে ইসরায়েল এই অঞ্চলে নিজের নিরাপত্তা স্বার্থ রক্ষায় ভারতকে পাশে পেতে চায়। বাংলাদেশকে এই সমীকরণে জড়ানোর অর্থ হলো দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ভারতের নজরদারি আরো বাড়ানো। 3, ইরান ফ্যাক্টর। ইরান এবং আমেরিকার মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সমীকরণ যখনই বদলায়, ইসরায়েল তখনই সতর্ক হয়ে যায়। পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলো যদি ইরানের দিকে ঝুঁকে পড়ে, তবে তা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়। তাই আগেভাগেই এই দেশগুলোকে চরমপন্থার সাথে ট্যাগ করার একটি বৈশ্বিক চেষ্টা এটি হতে পারে। এনডিটিভির এই রিপোর্ট এবং ইসরায়েলি রাষ্ট্রদূতের বক্তব্য পরিষ্কার করে দেয় যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এর হাওয়া এখন দক্ষিণ এশিয়াতেও এসে লেগেছে। বাংলাদেশ বা পাকিস্তানে হামাসের অস্তিত্বের কোনো অকাট্য প্রমাণ ইসরায়েল প্রকাশ্যে না আনলেও এই ধরনের অভিযোগ কূটনৈতিক এবং নিরাপত্তা মহলে বড় ধরনের বিতর্ক বা স্ক্রুটিনির জন্ম দেবে। বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে এই কূটনৈতিক চাল মোকাবেলা করতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের শান্তিপ্রিয় ও সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানকে আরো দৃঢ়ভাবে তুলে ধরতে হবে। ইসরায়েলি রাষ্ট্রদূতের এই দাবি কি কেবলই রাজনৈতিক প্রোপাগান্ডা, নাকি এর পেছনে আসলেই গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব যে সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।